নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। সপ্তাহ শুরুতে কোন অবস্থানে আছে কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্যগুলো জানাতেই আমাদের আয়োজন বৌনি। আর পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। দর্শক, শুরুতে জানবো মূল্যস্ফীতির খবর। দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশ যে মূল্যস্ফীতি চলছে এখন, সেটি বাংলাদেশে সর্বোচ্চ অবস্থায় রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি এবং সম্ভাবনা 2026-এর প্রতিবেদন, সেখানে বলা হয়েছে 2025 সালে মূল্যস্ফীতি বাংলাদেশে কিছুটা কমলেও অন্যান্য দেশের তুলনায় এখনও সেটি অনেক বেশি এবং তার পরিমাণ হচ্ছে 8.49%। আমরা একটু সেই বিশ্লেষণেই যেতে চাই। দক্ষিণ এশিয়ার যে মূল্যস্ফীতি পরিস্থিতি, সেটি বলছিলাম দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত শীর্ষে বাংলাদেশ এবং সবচেয়ে মূল্যস্ফীতি কম আমরা দেখছি ভারতে। আমরা একটু পরিসংখ্যানটা দেখে আসতে চাই, কোন দেশে কত শতাংশ। শুরুতেই বাংলাদেশ রয়েছে সর্বোচ্চ অবস্থানে 8.49%। যেটি বলছিলাম যে 2025 সালে যেটি গেল বছরে কিছুটা কমলেও সেটি কিন্তু এখন আবারও কিছুটা বাড়তির দিকে, অন্যান্য দেশের তুলনায় কিন্তু সেই তুলনায় অনেকটা বাড়তি। এবং পাকিস্তানে দেখছি দ্বিতীয় অবস্থানে রয়েছে 6.2% মূল্যস্ফীতি, ভুটানে 3.93, মালদ্বীপ রয়েছে চতুর্থ অবস্থানে 3.87% সেই দেশের মূল্যস্ফীতি, এবং নেপালে 1.47%, শ্রীলঙ্কায় সেটি 2.1% দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে কম যেটি বলছিলাম ভারতে 0.25%। অর্থাৎ বাংলাদেশের তুলনায় কিন্তু অনেকাংশেই তাদের দেশে মূল্যস্ফীতি অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য বা যে বিশ্লেষণ, তার মাধ্যমে কিন্তু আমরা এটি দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেখানে আমরা যে পর্যবেক্ষণ বলা হয়েছে দক্ষিণ এশিয়া মূল্যস্ফীতির শীর্ষে বাংলাদেশ, সেই পর্যবেক্ষণগুলো একটু দেখে আসতে চাই। বলা হচ্ছে যে মোট পণ্যমূল্যের 22 থেকে 44% পরিবহন খাতে ব্যয় হয়। অর্থাৎ বাংলাদেশে যে পণ্যমূল্য বৃদ্ধির যে বিষয়গুলো রয়েছে, সেখানে কিন্তু অনেকাংশেই পরিবহন খাতের যে ব্যয়, তার কারণেই পণ্যমূল্য বৃদ্ধি পায়, এবং সেটি 22 থেকে 44% পর্যন্ত। এবং পরবর্তীতে দেখছি আমরা কয়েক দফা নীতি সুদ হার বাড়িয়েও সুফল আসেনি। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু নীতি সুদ হার বাড়ানোর প্রক্রিয়া ছিল, কয়েক দফা সেটি বাড়ানো হয়েছে, তারপরে কিন্তু এই মূল্যস্ফীতি কমেনি বা সেখানে কোনো সুফল পাওয়া যায়নি। অফিসিয়াল হিসাবের চেয়েও বাস্তবে বাজার দর 6 থেকে 7% বেশি। পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য বলছে যে অফিসিয়াল যে কাগজপত্রের হিসাব রয়েছে মূল্যস্ফীতির, তার চেয়েও কিন্তু বাস্তবে যে বাজার দর, সেখানে 6 থেকে 7% বেশি। এবং 2026 সালে জিডিপির প্রবৃদ্ধি 5.1-এ উন্নীত হতে পারে সেটি বলা হচ্ছে। এবং আমদানি নির্ভর জ্বালানি দামের যে ঝুঁকি, সেটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার অন্যতম বাধা বলা হচ্ছে। তো এই সব কারণেই কিন্তু মূল্যস্ফীতিতে বাংলাদেশ এখনও দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে। সরকারের মোট ব্যাংক ঋণ ছাড়িয়েছে 6 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের শুরু থেকে 4 জানুয়ারি পর্যন্ত প্রায় 60,000 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই যে বর্তমান যে নতুন বছর, সেই নতুন বছরে এসে ব্যাংক ঋণের পরিমাণ অনেকখানি বেড়েছে। প্রথমবারের মতো 6 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, এবং 4 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই চলতি মাসের 4 জানুয়ারি পর্যন্ত মোট ঋণ স্থিতির পরিমাণ যেটি বলা হচ্ছে 6,10,661 কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ স্থিতি বেড়ে হয়েছে 4,88,232 কোটি টাকা, এবং গত 2 মাস ধরে বাড়ছে ঋণের পরিমাণ। যেটি বাংলাদেশ ব্যাংকের তথ্য, তারা সেই পর্যবেক্ষণ করেই সেই তথ্যটি জানিয়েছে যে গত 2 মাস ধরে ঋণের পরিমাণ বেড়েই চলেছে, এবং সেটি 6 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সবশেষ অক্টোবর পর্যন্ত ঋণ কমে 5,50,502 কোটি টাকা ছিল। অর্থাৎ গেল বছর 2025-এর অক্টোবর পর্যন্ত ঋণ স্থিতির পরিমাণ কিন্তু অনেকখানি কম ছিল, সেটি বেড়েছে। এবং ডিসেম্বরে যেটি বেড়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি 5,96,144 কোটি টাকা। অর্থাৎ অক্টোবরে যেটি ছিল 5,50,000, সেটি 5,96,000, অর্থাৎ 46,000 কোটি টাকা কিন্তু বেড়েছে আমরা দেখছি এখানে। পরিচালন ব্যয় বৃদ্ধিতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে প্রবণতা, সেটিও বাড়ছে, এটি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে। বৃদ্ধি হতে পারে 2.7%। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় এই তথ্য। তবে এই প্রবৃদ্ধি গেল বছরের তুলনায় কিছুটা কম। আমরা সেই চিত্রটি দেখে আসতে চাই। ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ সম্প্রতি একটি যে বিশ্লেষণ দিয়েছে, সেই বিশ্লেষণে আমরা বৈশ্বিক প্রবৃদ্ধির যে বিষয়গুলো তারা তুলে ধরেছে 2026 এবং 2027 যে পর্যবেক্ষণ, সেটি আমরা একটু দেখতে চাই। ইউরোপীয় ইউনিয়ন তারা বলছে যে অঞ্চল ভিত্তিক বা দেশ ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সারা বিশ্বের,
সেখান থেকেই তারা ইউরোপীয় ইউনিয়নের 2026 সালের যে প্রবৃদ্ধি সেটি বলছে 1.4%, 2027 সালে সেটি কিছুটা বাড়তে পারে, 1.6% হবে। এবং স্বল্পোন্নত দেশের যে বৈশ্বিক প্রবৃদ্ধি সেটি 2026-এ হবে 4.6%, এবং 2027-এ গিয়ে সেটি বেড়ে দাঁড়াতে পারে 5%। এবং পূর্ব এশিয়ার কথা বলা হচ্ছে, তারা বলছে যে 4.4% এবং 4.5% হবে 2027-এ, এবং আফ্রিকা মহাদেশে 3.9% 2026-এ এবং 27-এ 4.1%, লাতিন আমেরিকায় 2.3% 26 সালে, এবং 2027-এ বেড়ে হবে 2.5%। দর্শক, বৌনিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বৌনি। সপ্তাহ শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন চলছে। সবশেষ অবস্থা জানতে আমরা ডিএসইর ওয়েবসাইট দেখে নেব। এক নজরে দেখে আসতে চাই সপ্তাহের শুরুর দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে কেমন লেনদেন চলছে। ডিএসই এক্স ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সূচকের পরিমাণ 4,953 পয়েন্ট। ডিএসএস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন সেখানে 1,003 দেখতে পাচ্ছি সূচকের পরিমাণ, এবং ডিএস30 ইন্ডেক্সে 1,899 পয়েন্ট দেখতে পাচ্ছি সূচক। এবং তিনটি লেনদেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী রয়েছে এখন পর্যন্ত লেনদেন। নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন যে নিম্নমুখী যে চিহ্ন সেটি দেয়া রয়েছে, তিনটি লেনদেনই কিন্তু নিম্নমুখী এখন পর্যন্ত। সবশেষ 283 কোটি টাকার লেনদেন হয়েছে দেখছি, এবং 53টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 276টি কোম্পানির শেয়ারের দর কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দর। অর্থাৎ আজকে এখন পর্যন্ত সপ্তাহের শুরুর দিনে কিন্তু লেনদেন নিম্নমুখী, এবং সেই তুলনায় বলা যায় যে 276টি একটি বড় অঙ্কের যে কোম্পানির শেয়ারের লেনদেন সেটি কিন্তু নিম্নমুখী রয়েছে, তাদের শেয়ারের দর কমেছে। আমরা যদি গত দিনেও কিন্তু দেখেছিলাম লেনদেন কিছুটা, অর্থাৎ সবশেষ যে সপ্তাহের শেষ দিনে যে লেনদেন সেটি কিন্তু বেশ খানিকটা ভালো ছিল, তবে আজকে এখন পর্যন্ত আমরা দেখছি যে লেনদেন কমতির দিকে রয়েছে। তবে দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হবে, সেই তুলনায় এখন 1 ঘন্টা বাকি রয়েছে। লেনদেন আসলে কি পর্যায়ে যাবে সেটি দিন শেষে বলা যাবে আসলে। দর্শক, সপ্তাহের শুরুতে বেশ কিছু কোম্পানির বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হয়ে থাকে, আমরা জানি। কখন অনুষ্ঠিত হবে এসব সভা এক নজরে একটু দেখে আসতে চাই। আজকে সপ্তাহের শুরুর দিনে কোন কোন কোম্পানির পর্ষদ সভা রয়েছে। মাত্র একটি কোম্পানির পর্ষদ সভা আমরা দেখতে পাচ্ছি, মিরাকল ইন্ডাস্ট্রিজ। 11 জানুয়ারি বিকেল 3:30 তাদের যে পর্ষদ সভা, সেই পর্ষদ সভা অনুষ্ঠিত হবে, এবং সেখানে তাদের যে বার্ষিক আয় ব্যয়ের হিসাব কিংবা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো উত্থাপন করা হয়, এবং সেখানে তারা পর্ষদ সভায় আসলে কোম্পানির বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে থাকেন। নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরতার কারণে হিলি স্থলবন্দরে কমেছে সার্বিক পণ্য আমদানি, তবে বেড়েছে রপ্তানি। রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন কোম্পানির জুস, বিস্কুট সহ নানা পণ্য। এসব নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। আমরা সোহেলের সঙ্গে যুক্ত হতে চাই। সোহেল, আপনি রয়েছেন সেখানে, এবং বন্দর দিয়ে রপ্তানি কি পরিমাণ বেড়েছে, এবং নির্দিষ্ট পণ্যের যে আমদানি নির্ভরতা কমানোর বন্দরের কোনো পরিকল্পনা আছে কিনা সার্বিক বিষয়ে জানাবেন। তাদের সম্ভাবনাময় একটি বন্দর ছিল হিলি স্থল বন্দর, তবে বিশেষ করে নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরতার কারণে বন্দরটি বেশ বুক টুকরে পড়ে আর কি, বারবার আমরা যেটি দেখি। কারণ বিশেষ করে চাল, পেঁয়াজ, ডাল সহ মোট কয়েকটি পণ্য মাত্র আমদানি হয় এই বন্দর দিয়ে, যার কারণে এই পণ্যগুলো যখন নিষেধাজ্ঞা আসে ভারত কিংবা বাংলাদেশের পক্ষ থেকে, তখন কিন্তু এটি থমকে পড়ে। আমরা যেটি দেখছি যে বেশ কিছুদিন আগে যখন এই বন্দর দিয়ে ভারত থেকে চাল এবং পেঁয়াজ আমদানি হয়েছিল, তখন কিন্তু এই বন্দরের যে কর্মপ্রাণ সঞ্চালনতা সেটি কিন্তু ফিরে এসেছিল। আমরা দেখেছি 200 ট্রাক কিংবা 180 ট্রাক পর্যন্ত পণ্য আমদানি হয়েছে, বর্তমানে সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে, এবং সেটি মাত্র এখন 50 ট্রাক কিংবা 55 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। বিপরীতে কিন্তু আমরা রপ্তানির যে চিত্র দেখেছি সেটি কিন্তু বেশ বেড়েছে। আমরা রপ্তানির চিত্র দেখছি যে ভারতে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কিন্তু জুস, বিস্কিট থেকে শুরু করে শিশু খাদ্যর চাহিদা রয়েছে, সেই পণ্যগুলো যাচ্ছে। তবে বেশ কিছু উদ্যোগের কথা কিন্তু বলছেন এখানকার যারা ব্যবসায়ী, তারা বলছেন যে ভারত অভ্যন্তরে সেই উদ্যোগগুলো নেওয়া হলে রপ্তানি আরো বাড়বে। এবং কাস্টমসের যে তথ্য আমার কাছে রয়েছে সেটি যদি আপনাকে একটু জানাই, যে আসলে
এই যে 2025 এবং 26 অর্থ বছরের এখন পর্যন্ত গেল 6 মাসে ভারত থেকে 3,74,000 প্রায় 262 টন পণ্য আমদানি হয়েছে, যার বিপরীতে সরকার 272,91 লক্ষ টাকা রাজস্ব আয় করেছেন। এবং আমরা রপ্তানির চিত্র যেটি দেখেছি কাস্টমসের তথ্য অনুযায়ী, সেটি হচ্ছে 11,537 টন বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়েছে, যার বিপরীতে বাংলাদেশ সরকার 128,43 লক্ষ টাকা রাজস্ব কিন্তু এখান থেকেও আয় করেছে। আমরা বিগত সময়ের যদি রপ্তানি চিত্র আপনাকে একটু জানাতে চাই, যে বিগত সময়ে রপ্তানিতে দিকে বন্ধতে নেই বললেই চলে, সেটি কিন্তু এখন চাঙ্গা হয়েছে। ব্যবসায়ীদের দাবি যে সরকার দুই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আসলে ব্যবসায়িক যে গতি সেটি ফিরে আনবে এমন প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমিশনার নিয়োগ, সব ধরনের পণ্য আমদানির অনুমতি এবং ডিজিটাল অটোমেশন সেবা চালুর ফলে রাজস্ব আদায় ও কর্মচাঞ্চল্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। একই সাথে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হয়েছে এই বন্দর। ভোমরা বন্দরের বর্তমান পরিস্থিতি বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। আমরা যুক্ত হতে চাই তার সাথে। রাজীব, বন্দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার যেটি বলছিলাম সেখানকার আমদানি রপ্তানি সহ কেমন চলছে সেই সার্বিক বিষয়ে জানাবেন। সাজেদ, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি এতদিন শুল্ক স্টেশন থাকলেও গত রবিবারে এখানে একজন কাস্টমস কমিশনার যোগদানের মধ্য দিয়ে এটি এখন পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে রূপান্তরিত হয়েছে। এবং এই বন্দর দিয়ে কিন্তু এর আগেই সকল পণ্য, শুধুমাত্র গুঁড়া দুধ এবং সুতা ব্যতীত সকল পণ্য আমদানির যে অনুমতি সেটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং এই বন্দরটি এখন বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ আমাদের চলতি 2025-26 অর্থ বছরে এই বন্দরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,479 কোটি টাকা, 79,33 লাখ টাকা। একই সাথে ডিসেম্বর পর্যন্ত এখানে লক্ষ্যমাত্রা ছিল 743 কোটি 22 লাখ টাকা, যেখানে আদায় হয়েছে 578 কোটি 89 লাখ টাকার মতো আদায় হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ, যেটি গত বছরের তুলনায় কিছুটা কম, 26 কোটি টাকা মতো কম রয়েছে। যদিও বর্তমানে আমদানি কিছুটা কম হচ্ছে, এছাড়া পেঁয়াজ সহ এই বন্দর দিয়ে যে সমস্ত পণ্য বেশি আমদানি হয় সেটির আমদানিও কিছুটা কমেছে, যার কারণে আমদানির যে রাজস্ব আদায় সেটি কিছুটা কমেছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখানকার যে নতুন যে সেবাটি চালু হলো, এখানে অটোমেশন সেবা, ডিজিটাল সেবা, সেগুলো কিন্তু চালু হয়েছে, যার মধ্য দিয়ে এই বন্দরের সার্বিক যে রাজস্ব হয় আগামীতে আরও বাড়বে। বর্তমানে এই বন্দরে 1100 কোটি টাকার একটি প্রকল্প কার্যক্রম চালু রয়েছে, সেখানে 64 একর জমি কিন্তু অধিগ্রহণ করা হয়েছে এবং এই অধিগ্রহণকৃত জমিতে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, ওয়্যার হাউস নির্মাণ কাজ সেটি চলমান রয়েছে। একই সাথে শেড নির্মাণ কার্যক্রম কিন্তু রয়েছে, ট্রাক টার্মিনাল রয়েছে, নানা ধরনের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটি কিন্তু এখন চলমান। সেটি যদি শেষ হয় এবং তখন কিন্তু সব ধরনের পণ্য আমদানির সক্ষমতা এই বন্দরে বাড়বে এবং পণ্য আমদানির সক্ষমতা বাড়লে সেক্ষেত্রে কিন্তু এই বন্দরের রাজস্ব আদায় আরও বাড়বে বলে জানিয়েছেন এখানকার যারা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এবং যারা ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। সাজিদ। সহকর্মী আহসান রাজীব জানাচ্ছিলেন ভোমরা স্থলবন্দরের খবরাখবর। যশোরের অটোমোবাইল ওয়ার্কশপগুলোতে তৈরি হচ্ছে বাস, ট্রাক ও পিকআপ সহ নানা ধরনের যানবাহনের বডি। স্বল্প খরচে মানসম্মত বডি প্রস্তুত হওয়ায় দেশ জুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা। বছরে প্রায় 1200 কোটি টাকার লেনদেন হয় এই শিল্প ঘিরে। এসব নিয়ে আরও জানাতে যশোরের বকচর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। আমরা যুক্ত হব তার সাথে। রিপন, যশোরে এরকম ওয়ার্কশপ কতটি রয়েছে এবং সেখানে কিভাবে কাজগুলো করা হচ্ছে জানাবেন। এই যশোরে তৈরি করা হয় এবং কারখানার সংখ্যা রয়েছে প্রায় 3000-এর বেশি এবং এসব কারখানায় প্রায় 30,000 যারা কারিগর রয়েছে, শ্রমিক রয়েছে, তারা কিন্তু কাজ করে এই বডিগুলো তৈরি করে থাকেন। প্রতি বছর প্রায় এই সমস্ত যে কারখানাগুলো রয়েছে সেখানে থেকে 1800 বাস ট্রাকের যে বডি সেটি কিন্তু তারা তৈরি করে থাকেন এবং এই যে বাজার মূল্য তার প্রায় 1200 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। সাধারণত এখানকার যে বডিগুলো তৈরি করা হয় তার মান ভালো এবং দাম কম থাকার কারণে সারা দেশেই চাহিদা রয়েছে এবং প্রতি সময় থেকেই কিন্তু আমরা দেখেছি যেখানে কাজ হয় এবং এই
যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন ভারত থেকে যে চাষিগুলো আছে সেই চাষিগুলো থেকেই তারা বডি তৈরি করেন মূলত। এখানে বিভিন্ন বাস, ট্রাক এবং বিভিন্ন পিক আপ সেই বডিগুলো তৈরি করে থাকেন। কিন্তু কিছু সুযোগ সুবিধা পেলে, অর্থাৎ সরকারি যে পৃষ্ঠপোষকতা সেটির কিছুটা অভাব রয়েছে, সেটি পেলে কিন্তু এই বাজারটা আরো বেশি হতে পারে বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে কিছুটা জায়গা সংকট রয়েছে, বিশেষ করে রাস্তার দুধারে এই যে বডি কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো যদি একটি নির্দিষ্ট জায়গা হতো তাহলে হয়তো এই বাজারটি আরো বেশি পরিমাণ ছড়াতো এবং সেখানে 1200 থেকে 2400 কোটি টাকার বাজার হতে পারতো বলে তারা জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আমরা এই জেলা প্রশাসকের সাথে কথা বলছি, সম্প্রসারণে তারা কাজ করছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বোচ্চ তারা পাচ্ছে। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। দর্শক, এই ছিল এই সপ্তাহের বর্ণিতে। শেষ করছি আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।